আহাদ সাহেব আবিরকে মারতে মারতে বলে, জন্ম দিয়েছিলাম একটা কুলাঙ্গার জানোয়ার ছেলেকে, এত মানুষ মরে, তুই কেন মরিস না? আর কত জ্বালাবি আমাকে? চেয়ারম্যানকে গিয়ে ওর অফিসের সামনে ফেলে পিটিয়েছিস। তোর কি একটু আমার মান সম্মানের কথা মনে পড়লো না? যার সাথে দেখা করি সেই তোর নামে বিচার দেয়। আজ তো বাড়িতে পুলিশও এসেছে, খালি তোকে পায়নি দেখে চলে গিয়েছে। সব তো ঠিকই ছিল, কিন্তু তুই এমনটা কেন করলি? প্রান্তি তো আমারও মেয়ের মতোই, তুই ওর সাথে এমন কাজ কিভাবে করতে পারলি? নেওয়াজের সামনে মুখ দেখাবো কি করে আমি? মানুষজন তোর দিকে না তাকালেও আমার দিকে তাকাবে। এত অপমান অপবাদ নিয়ে বেঁচে থাকার কোনো মানেই নেই। আমার মরে যেতে হবে। আমি কি তোর কাছে খুব বড় অন্যায় করেছি? করলে বল, মাফ চাচ্ছি। হাত জোর করে পা ধরে কি তোর কাছে মাফ চাইবো? চলে যেতে পারিস না তুই? তোর যেদিকে মন চায় চলে যা, আমাকে একটু ভালো থাকতে দে। কখনো তোর খোঁজ নেব না। বাড়িতে এসেছে সেই কুলাঙ্গার ছেলেটা। কই ফাহাদের মা, ওকে দুধ ভাত খেতে দাও। ছেলে আমার রাজ্য জয় করে ফিরেছে। আহাদ সাহেবের কথা শুনে বাড়ির সবাই দ্রুত ড্রয়িং রুমে এসে জড়ো হলো। আহাদ সাহেবের সামনে দাঁড়িয়ে আছে আবির। আহাদ সাহেব আবিরকে দেখেই কথাটা বলল। আবির কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আহাদ সাহেব আবারও বলল, তা মহারাজ, আপনি এই গরিবের বাসায় কি করেন? আপনি তো রাজপ্রাসাদে থাকা উচিত। এরকম ছেলে কেন আমার ঘরে জন্মালো? জন্মানোর সময় আমি কেন মারলাম না? চুপ করবা তুমি। আবির, কোথায় ছিলি রাত থেকে? ওই তো তোমার হাজবেন্ড বললো না আমি রাজ্য জয় করতে গিয়েছিলাম, তাহলে আর জিজ্ঞেস করে কি হবে? আহাদ সাহেব উঠে দাঁড়ালেন। আবিরের সামনে এসে ঠাস করে আবিরের গালে একটা চড় বসিয়ে দেন। আবির তখনও কিছু না বলে দাঁড়িয়ে থাকে। আবিরকে উদ্দেশ্য করে আহাদ সাহেব বলল, দেখেছো ফাহাদের মা, বেয়াদবটার কথা শুনো, মুখে মুখে আবার তর্ক করে। বেরিয়ে যেতে বলেই তারপরেও কুকুরের মতন কেন পড়ে থাকবে? লাজ লজ্জা কিছু নেই নাকি? তুমি একটু চুপ। না, নেই। তবে আমি যদি কুকুর হই তবে আপনারাও নিশ্চয় কুকুর, কারণ একটা কুকুরের সাথে অন্য কুকুরদের ঝামেলা তো বাঁধবেই। ফাহাদের মা, তোমার ছেলেকে আমার সামনে থেকে যেতে বলো। আমি কিন্তু ওর কোনো কথা সহ্য করতে পারছি না। কেন সহ্য করতে পারছেন না? আপনারা কি আমি বাজে কথা বলেছি? বড় ছেলে মেয়ে তো আপনাকে গালমন্দ করে, তখন সেটা খুব মিষ্টি লাগে, তাই না? আসলে আমি সামনে থেকে কথা বলি তো, সেজন্য গায়ে লাগে খুব। আবির, মুখ সামলে কথা বল, না হলে তোকে বাড়ি থেকে মেরে বের করতে একটুও খারাপ লাগবে না, বলে দিলাম। মারবে? বড় হয়েছ বলে মারবে? বুঝি তো আমি। বাবার সব টাকা পয়সা হাতানোর লোভে বাবার পা ধরে বসে থাকো। তাছাড়া ভাবির বুদ্ধিও তো বেশ, মাশাআল্লাহ। অথচ তোমার বউ যে ছোট্ট ড্রেস পরে এখানে সেখানে তোমার অনুমতির তোয়াক্কা না করে ঘুরে বেড়ায়, সেটা পুরুষত্ব দেখায়। আর আমাকে মারলে খুব দেখাবে। আবিরের মুখ থেকে কথাগুলো শুনতেই ফাহাদ আর দেরি করে না, সোজা আবিরের কাছে এসে লাঠি দিয়ে হাতে জোরে একটা বাড়ি দেয়। রেহেনা বেগম ছাড়া কেউ আর এগিয়ে আসে না। আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। পুরো বাড়িতে তখন বেশ একটা থমথমে পরিবেশের মতো অবস্থা। ফাহাদ বলে, হারামি জানোয়ার, কুত্তার বাচ্চা, তোর লজ্জা করে না ভাবিকে নিয়ে বাজে কথা বলিস? সারাদিন তুই কি করে বেড়াস? এখানে মারামারি, সেখানে মারামারি, এর সাথে ঝামেলা, ওর সাথে ঝামেলা, সবসময় এসব করেই বেড়াস। বাবার মান সম্মান রেখেছিস? প্রতিটা দিন তোর বিচার শুনতে শুনতে আমাদের কান পচে যাচ্ছে। অতিষ্ঠ হয়ে পড়েছি। আর তুই শেখাস কিভাবে চলতে হবে? চলে যা এখান থেকে। হ্যাঁ, আমি গেলে তো সম্পত্তির ভাগ তোমার বউ বিষ পোড়া দিয়ে ঠিকই হাতিয়ে নেবে। সেটা তো হবে না। আমি তো চলে যাব না। আর আপু তো নিজের জামাই নিয়ে এখানে এসে থাকা শুরু করেছে, যাতে সেও তার কানা করিও না ছাড়ে। আবির, তুই কি থামবি নাকি আমি বাড়ি থেকে চলে যাব? আবির চুপ হয়ে যায়। সে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। আহাদ সাহেবও কোনো কথা বলে না। আবির সবার দিকে তাকিয়ে বলে, ছোট থেকেই তোমরা আমাকে অবহেলা করেছ। কারণ কি? আমি তোমাদের কথা শুনি না? বেয়ারা হয়ে চলি? কেন চলি? কারণ বড় বোন বড় ভাইকে তোমরা পড়িয়েছ দামি স্কুলে, আর আমাকে ভর্তি করিয়েছ ভাঙাচোরা স্কুলে। যদি কখনো তোমাদের কাছে কিছু চাইছি, তোমরা দাও নাই। কেন এত বৈষম্য? কেন আমাকে এত অবহেলা করেছ? কারণ আমি সবার সামনে কথা বলি তো। আমাকে
কারো ভালো লাগে না। বেয়াদবটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও ফাহাদের মা, ওকে আমার এক মুহূর্ত সহ্য হচ্ছে না। মা, খাবার দাও, ক্ষুধা লাগছে। তোর জন্য রান্না করা হয়নি, যা ছিল সবাই খেয়ে ফেলেছে। ও ভালো তো, প্রথমে অবহেলা, তারপর খাবার না খাইয়ে রাখা। ভালোই করো, আমার সাথে তোমরা করো। আবির, তুই কি আমার কথা শুনবি? না, শুনবো না। আপনার কথা শোনার কোনো ইচ্ছে আমার নেই। একটা শুনেছি না, সেটাই তো অনেক। আর কত শুনবো? শোনার ইচ্ছেও আমার নেই। আবির, চুপ কর। কি হয়েছে? আয় আমার সাথে আয়। এত রাগারাগি করলে হয়? আর আহার, তুইও না সব সময় খালি আবিরের পিছনে পড়ে থাকিস। ছেলেটাকে তো একটু নিজের মতো করে থাকতে দে। নিয়াজ সাহেব কথাগুলো বলতে বলতে রুমে প্রবেশ করলো। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। আহাদের বন্ধু হলো নিয়াজ। দুজনে পুরো গ্রাম জুড়ে বিজনেস প্রতিষ্ঠা করেছে। দুজনের পাশাপাশি বাড়ি। আহাদের বাড়ি 5 তলা আর নেয়াজের বাড়িটা 4 তলা। দুজনে খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু। ওনারা সবাই গ্রামে থাকে। আবির হলো আহাদ সাহেবের ছোট ছেলে। আহাদ সাহেবের 3 ছেলে মেয়ে। আবির সবার ছোট। তবে আবির পরিবার থেকে সবসময় অবহেলা পেয়েই এসেছে। এর কারণ হলো, আবির যখন জন্ম নেয় তখন আবিরের মা মানে আহাদের প্রথম স্ত্রী মারা যায়। তারপর থেকে আহাদ সাহেব আবিরকে সহ্য করতে পারত না। সব সময় আবিরকে অবহেলা করত। এরই মধ্যে আহাদ সাহেব রেহেনা বেগমকে বিয়ে করে, কিন্তু আবির রেহেনা বেগমকে মেনে নিতে পারেনি। কারোর সাথে কথা বলতো না আবির। আস্তে আস্তে আবিরের মধ্যে কারো কথা না শোনার বিষয়টা ফুটে ওঠে। তবে নিয়াজ সাহেব আবিরকে অনেক আদর করত। আবির বলা যায় নিয়াজ সাহেবের স্ত্রী লিয়া বেগমের কাছেই বড় হয়েছে। তবে প্রায়শই আবিরের সাথে রেহেনা বেগমের দ্বন্দ্ব লাগতো। আহাদ সাহেব অনেক কষ্টে আবিরকে অনুরোধ করে যে রেহেনা বেগম তোর মা, যেন তার সাথে ভালো ব্যবহার করিস। তারপর থেকে রেহেনা বেগমের সাথে আবির ঠিকমতো কথা বলে, আর রেহেনা বেগমও আবিরকে নিজের ছেলে হিসেবে কাছে টেনে নিয়েছে। আবির, কি ভাবছিস? চল বাড়ি। খালি ঝামেলা করিস কেন? তোর লাই পেয়েই ছেলেটা আরও এরকম বেয়াদব হচ্ছে। তুই চুপ করবি? বাইরে আয়, কাজ আছে। আবির যা, তোর বড় মা ডাকছে। আবির নিজেদের বাড়ি থেকে বের হয়। আজকে ঝামেলাটা হয়েছে তার পিছনের কারণ হলো আবির সারা রাত বাড়ির বাইরে ছিল। বাড়িতে আসেনি সে। ওর বাবা 5 লাখ টাকা দিয়েছিল একজনকে পৌঁছে দেওয়ার জন্য। সেই টাকাটা আবির পৌঁছে দিয়ে আসেনি। সকালে যখন আবিরকে টাকার কথা জিজ্ঞেস করেছিল ওর বাবা, তখন আবির বলেছিল, টাকাগুলো আমি উড়িয়ে দিয়েছি, নষ্ট করেছি, কোনো সমস্যা আছে? ব্যাস, তারপর থেকেই ঝামেলা। ফাহাদের বউ নিশি ফাহাদের কাছে আসে। ফাহাদকে রুমে নিয়ে যায়। ফাহাদের গলা জড়িয়ে ধরে বলে, তোর ভাই কিন্তু অনেক চালু। তোমার বাবার টাকা একটাও আমরা পাইব না, দেখো। ওকে তো তাড়ানোর ব্যবস্থাই করেছি, কিন্তু এত অপমানিত হওয়ার পর দেখছো না এখানেই পড়ে আছে। আগে ওকে তাড়াই, পরে সব ব্যবস্থা করে ফেলবো। আমার কাছে প্ল্যান আছে একটা, আমি ব্যবস্থা করছি তাকে তাড়ানোর। তুমি খালি বাবার বিষয়টা সামলাবে। ওকে ডার্লিং, সব হবে। দুজনের চোখে মুখে শয়তানি হাসি। তারপর আবির নিয়াজ সাহেবের বাড়িতে আসে। দরজা দিয়ে যখন প্রবেশ করতে যাবে তখনই প্রান্তির সাথে ধাক্কা লাগে। আবিরকে দেখেই বলে, ওই তুই কারা নাকি? চোখে দেখিস না নাকি আমি সুন্দরী বলে আমার গায়ে এসে ধাক্কা দিস? চুপ কর তো হুন্তি, তোরে দেখে আমার ফিলিংস আসে না। আমার মেজাজ খারাপ, সামনে থেকে যা। হ্যাঁ, তোর মেজাজ খারাপের ধারে কে? সরি বল আমাকে। আর ফর কাইন্ড ইউর ইনফরমেশন, আমার নাম প্রান্তি, নট খুন্তি। সো ঠিকঠাকভাবে কথা বল আমার সাথে, না হলে তোরে চিমটি কাটবো। ধুর, একটুখানি চিকন মেয়ে, সে আবার বলে আমাকে নাকি চিমটি দেবে। তোরে ধরে এক ধাক্কা দিয়ে হিমালয় পর্বত দেখিয়ে দেবো। সর বলছি। আবিরের বাচ্চা খাবির, তুই আমার সামনে থেকে সরালি? তুই একটা ছোচা বিড়াল, যা, তোর ভালো হবে না বলে দিলাম। চুপ কর তো, তোর সাথে ফাজলামি করার মুডে আমি নেই। আর পড়াশোনা না করে সারাদিন ফোনে এত কি করছিস তুই? তোকে বলবো কেন? যে কাজে আসছিস সেই কাজে যা। প্রান্তি আর কিছু না বলে বাইরে চলে যায়। প্রান্তি হলো নিয়াজ সাহেবের মেয়ে। দেখতে যথেষ্ট সুন্দরী। আবিরের থেকে খুব একটা ছোট নয়। আবির তার বড় মাকে ডাক দেয়। বড় মা, কই তুমি? প্রান্তির মা কেয়া বেগম বলে,
এই তো রান্নাঘরে আছি আমি, চলে আয়। আবির সোজা রান্নাঘরে চলে আসে। একটা টুলে গিয়ে বসে আবির। কেয়া বেগম আবিরের জন্য প্লেটে ভাত বেড়ে মুখের সামনে ধরে, আবিরকে খাইয়ে দেয়। জিজ্ঞাসা করে, শুনলাম তোর বাবা নাকি তোর কাছে 5 লাখ টাকা দিয়েছিল, কাকে যেন দেবে, তুই নাকি সেটা দিসনি। কি করছিস এতগুলো টাকা? আর বলো না বড় মা, গ্রামের শেষ প্রান্তে কয়দিন আগে যে আগুন লেগে গ্রামটা পুড়ে গেল না, আমরা সবাই মিলে তাদেরকে ডোনেশন দেব বলে ঠিক করেছিলাম। সেটাতে 3 লাখ টাকা শর্ট পড়েছিল, তাই আমি সেই 5 লাখ টাকা সেখানে দিয়ে আসছি। বাবার তো অনেক কিছু আছে, অনেক টাকাও আছে, এত টাকা কি করবে উনি? ভালো লাগে না এসব। আবির, তুই যে মানুষের জন্য এত কিছু করিস, তোর বাবা জানে? না, জানে না, ওনার তো এসব পছন্দ না। যাই হোক, রাতে আমি সেই গ্রামেই ছিলাম, একজনের কতগুলো গরু আগুনে পুড়ে মরেছে, ভালো লাগে না। এসব করে বেড়ালে হবে? বাবার বিজনেসে মন দে। তোর ভাই তোর বোন কত কি করলো, তোর বাবার কাছে কত প্রিয় তারা। ওরা আবির কথা বলতে পারে না। দরজার কাছে প্রান্তি এসে দাঁড়ায়। তার মা আবিরকে খাইয়ে দিচ্ছে দেখে প্রান্তি বলল, ইস, কত সুখ দেখো, আমার মা আমাকে খাইয়ে দেয় না, আর সে এসে আমার মায়ের থেকে খাবার খায়, বেটা ছোচা বিড়াল। আর তুই কি আমার রুম থেকে আমার বডি স্প্রে চুরি করেছিস আমি দেখিনি ভাবছিস? তুই তো চোর না রে, তুই তো চোরের লিডার। কি বললি? আমি চোর? তবে রে। তবে রে কি? হ্যাঁ, দাঁড়া, তোকে দেখাচ্ছে মজা। আবির উঠে আসে। প্রান্তির মাথায় জোরে একটা গাঁটটা মারে। প্রান্তি আরও রেগে যায়। আবিরের বুকে জোরে একটা ঘুষি দেয়। আবির প্রান্তির নাক টেনে দিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়। প্রান্তি চিৎকার করে বলে, তোকে আমি পরে দেখে নেব, এখন তো পালিয়ে গেলি। পরে তোর কপালে দুঃখ আছে বলে দিলাম। আবির বের হয় বাড়ি থেকে। আবির যখন তার বাইকে বসে তখন তার বন্ধু সাজিদ, নেহাল আর সাকিব এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোরা একসাথে যে? আবির, তোর চাচাতো বোন আরিয়াকে মেম্বারের ছেলে তামিম আর ওর বন্ধুরা মিলে অনেক বাজেভাবে টিজ করছে। ওর ওড়না কেড়ে নিয়েছে, সে এখনো সেখানে বসে কাঁদছে। কি? ওদের এত বড় সাহস? ওরা কোথায় রে? মোড়ে দাঁড়িয়ে আছে। আবির শোন, ওদের কাছে ছুরিও আছে। তোরা যাবি নাকি থাকবি? আবির সাবধান, ওরা কিন্তু 10 জন আছে। শোন, ভাই যতই খারাপ হোক আর বোন যদি বাজারের একজন বেশ্যাও হয়, কোনো ভাই তার বোনের বিপদে বসে থাকে না। গেম ইজ নট এ লাইফ, লাইফ ইজ এ গেম ফর এভার। আবির কথাগুলো বলে দ্রুত বাইক চালায়। কিছু সময় পর আবির মোড়ের মাথায় চলে আসে। তামিমের পাশে দাঁড়িয়ে আছে আরিয়া। আরিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে রেখেছে তামিম। আরিয়ার বুকে ওড়না নেই। আরিয়া বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, আর তামিম সেলফি তুলছে জড়িয়ে ধরে রেখে। আবির বাইক নিয়ে সোজা সেখানে এসে থামে। আবিরকে দেখে আরিয়া বলে, ভাইয়া। আবিরকে দেখে তামিম আরিয়াকে ছেড়ে দেয়, কারণ ওরা জানে আবির কেমন ধরনের ছেলে। আবির এই গ্রামের কোথাও ঝামেলা হলে সেখানে থাকবেই, আর এবার তো ওরা সরাসরি আবিরের বোনের সাথে বাজে ব্যবহার করেছে। আবিরের কাছে দৌড়ে আসে আরিয়া। আরিয়ার গায়ের শার্ট খুলে পরিয়ে দেয় আবির। তারপর আরিয়াকে বলে, যা, বাইকের কাছে গিয়ে দাঁড়া, আমি ওনা নিয়ে আসছি। আরিয়া আবিরের হাত ধরে। ওদের সাথে ঝামেলা করতে হবে না, বড় বাবা তোমাকে অনেক বকা দেবে। আমার জন্য কথা শোনো প্লিজ। আচ্ছা বেশ, চল তাহলে। আবির আরিয়ার হাত ধরে বাইকের কাছে আনে। ঠিক তখনই তামিম বলে, কিরে হিরো, তোর বোনের ওড়না নিবি না? তোর বোনের বুকে স্পর্শ লেগে আছে ওড়নাতে, দেখ, সেটা আমার ঠোঁটেরও ছোঁয়া পাচ্ছে। ওড়নাতে চুমু খাচ্ছি। এরপর তোর বোনের জামাকে টার্গেট করব, খুলে রেখে দেব। তারপরেও কি তোর বোনের জামা না নিয়েই চলে যাবি? আবির থেমে যায়, ঘুরে পিছনে তাকায়। আবিরের হাত আরিয়া শক্ত করে ধরে রেখেছে, কারণ আরিয়া জানে আবির কতটা বেয়ারা। তাকে কন্ট্রোল কেবল নিয়াজের বউ আর রেহেনা বেগমই করতে পারে। তারপরও আরিয়া শক্ত করে ধরে রেখেছে। আবির কথা শোনে না কারো, আর সেই জন্য আহাদ সাহেব সহ ফাহাদ, রেনু, রাহাত, ফরহাদ সবাই অনেক বকা দেয়, অবহেলা করে। আবিরকে তারা মারেও। আরিয়াকে আবির বলে, আমার হাত ছাড়। না ভাইয়া, প্লিজ যেও না, ওরা অনেক খারাপ। তুমি ঝামেলা করলে তোমার বাবার কাছে বিচার চলে যাবে।
তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমার হাত ছাড় আরিয়া, দেখছিস না ওরা তোর ওড়নাতে ঠোঁট বোলাচ্ছে, আমি ওদেরকে আজ মেরেই ফেলবো। আবিরের কথা শেষ হতেই ওরা উচ্চস্বরে হাসতে থাকে। আবির যখন ওদেরকে মারতে যাবে তখনই সাকিব, নেহাল আর সাজিদ এসে আবিরকে আটকায়, কিন্তু আবির আর কারো কথা শুনবে না। সে এগিয়ে যায়, কোমর থেকে একটা ছুরি বের করে, তারপর আবির হাতে ছুরি নিয়ে এগিয়ে যায়। সে আর কারো দিকে তাকায় না, সোজা গিয়ে তামিমের হাতের বাহুতে কয়েকবার ছুরি চালায়। তারপর যে হাত দিয়ে আরিয়াকে টাচ করেছিল সে হাতের তালুতে কতগুলো ছুরির আঘাত করে। এরপর চোখের দিকে ছুরি ধরে আবির বলে, আজকে তোকে মাফ করে দিলাম, এরপর যদি তুই আমার বোন সহ এলাকার কোনো মেয়ের দিকে তাকিয়েছিস সেদিন তোর দু চোখ আমি তুলে নেব। ইয়োর লাইফ নট এ গেম, বাট মাই লাইফ ইজ এ গেম, সো মাইন্ড ইট। আবির তামিমের থেকে চলে আসে। আসার সময় ওড়নাটা নিয়ে আসে আরিয়ার কাছে। তারপর সন্ধ্যার একটু আগে আবির বাড়িতে প্রবেশ করে। যখন সে নিজের রুমে যাবে দেখতে পায় সে নিয়াজ, আহাদ, ফরহাদ আর রাহাত বসে আছে। এনারা চারজন হলো পুরো এলাকা জুড়ে বিজনেস করে। নিয়াজ বাদে বাকি দুজন মানে রাহাত আর ফরহাদ হলো আবিরের চাচা। আবির রুমে যাবে এমন সময় নিয়াজ আবিরকে ডাক দেয়। বাড়ির সবাই তখন পিছনে এসে জড়ো হয়েছে। আবির সামনে গিয়ে দাঁড়াতে নিয়াজ বলল, আবির, আজকে কি হয়েছিল? শুনলাম সকালে নাকি মেম্বারের ছেলের সাথে ঝামেলা করেছিস। তামিম নাকি হাসপাতালে, ওর বাবা আমাদেরকে অনেক কথা শুনিয়ে গেছে। হ্যাঁ, সত্য কথা, আমি তামিমকে মেরে হাসপাতালে পাঠিয়েছি, কারণ আবির পুরো কথা শেষ করতে পারে না। আহাদ সাহেব উঠে এসে আবিরের গালে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দেয়। চর মারতে মারতে বলে, জানোয়ার, হারামি, কুত্তার বাচ্চা, জীবনে আর কত জ্বালাবি তুই? এত মানুষ মারা যায়, তুই কেন মরিস না? তুই মরলে তো অনেক খুশি হতাম, অন্তত তোর জন্য আমার কাছে বিচার আসতো না, জরিমানা দিতে হতো না। কত টাকা দিতে হয়েছে জানিস? 2 লাখ টাকা দিতে হয়েছে মেম্বার তার ছেলের চিকিৎসার জন্য। আর কত জ্বালাবি আমাকে? শান্তি দিবি না তুই? মরে গেলে একটু শান্তি পেতাম। আহাদ সাহেবের কথা শুনে আবির মাথা নিচু করে ফেলে। চোখ দিয়ে আবিরের পানি পড়া শুরু করেছে। নিজের জন্ম দেওয়া বাবার মুখ থেকে এরকম কথা শুনতে পারবে কখন আবির কল্পনাও করেনি। বাবা মানে শাসনের নামে আদর করা জানতো আবির, কিন্তু আজ আহাদ সাহেব যেন সব কিছু উল্টো প্রমাণ করে দিল। জন্মদাতা বাবা নিজে তার ছেলের মৃত্যু কামনা করে, এমন কথা শুনে কোনো ছেলে ঠিক থাকতে পারে না, সে আরও বেয়ারা হয়ে যায়। আহাদ, তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি জানিস তুই কি বলছিস? তুই চুপ কর, তোর সাহসে ও যা ইচ্ছে তাই করবে, এটা কখনো হবে না। এর এত সাহস কে দিয়েছে? কিভাবে পারে একটা মানুষকে ছুরি দিয়ে আধমরা করে হাসপাতালে পাঠাতে? জানে না ও? তবে শুনতে বলো, ওর জন্য পুলিশ আসতে চাইছিল, টাকা দিয়ে সেটা বন্ধ করেছি। ওর মান সম্মান না থাকলে আমার তো আছে, আমার সমাজ নিয়ে চলতে হয়। একজন মরেছে, লাস্টে করে একটা কুলাঙ্গার জন্ম দিয়েছি। সে মরেছে, ভালো করেছে, তবে সে না মরে অন্তত এই জানোয়ারটা মরতে পারত। আহাদ সাহেব হাঁপিয়ে গেছেন। এখানে সে বলতে আবিরের আগের মায়ের কথা বলেছেন তিনি। আবিরের বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আবিরের ছোট চাচা রাহাত বলে, এমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো। আমার ছেলে হলে নিজেই বিষ দিয়ে মেরে ফেলতাম। দিন দিন পড়াশোনা নেই, কাজের কাজ নেই, খালি অমানুষের মতো আচরণ করে চলবে। এই তো লজ্জা করে না এসব করতে? নিয়াজ সাহেব চুপচাপ বসে কথাগুলো শুনছে। আজকে তিনিও কিছু বলতে পারছেন না। আবিরও চুপচাপ আজকে শুনছে। বাড়ির সবাই আহাদ সাহেবদের তখনও পিছনে দাঁড়ানো। আবিরের মেজ চাচা ফরহাদ সাহেব বলল, আসলেই কুলাঙ্গার হয়েছে সে, না হলে ওর জন্য এত বছর ধরে গড়ে তোলা সম্মান শেষ হতো না। বাড়ির কেউ তো কারোর সাথে ঝামেলাতে জড়ায় না, সে কেন বারবার ঝামেলায় জড়াবে? আমাদের কি মান সম্মান নেই? বড় ভাই, তুমি এই ছেলেকে হয় জেলে দিয়ে আসো, না হলে এখান থেকে চলে যেতে বলো। তোমরা কি চুপ করবে? অনেক বলেছো, থামো তোমরা। এই রেহেনা ভাবি, আবিরকে এখান থেকে নিয়ে যান। আবির, যা রুমে যান, কোনো কথা বলিস না, যা। বড় বাবা, আমি সবসময় এভাবে অবহেলায় থাকবো? আমার কথা শোনার প্রয়োজন কেউ মনে করে না। আমার পেছনে তোমাদের অনেক টাকা নষ্ট হয়, তাই না?
একদিন দেখবা সব টাকা শোধ করে দেব। টাকা নষ্টের কথা শুনলে তোমরা, একদিন যত টাকা নষ্ট করেছি সব টাকা ফিরিয়ে দেব আমি। মনে রেখো তোমরা, আমি জানোয়ার কুত্তার বাচ্চা হলে এনারাও তো সেই একই রকম। কখনো কিছু চাইলে তো দাও না। আমার মা মরেছে, আমি কি করতে পারি? আমি কি বলেছিলাম মরে যেতে? আসছে এখন নীতি কথা শোনাতে। বড্ড মান সম্মান আর টাকার চিন্তা। অন্যায় করলে তার প্রতিবাদে আমি কিছু বলবো না তা হবে না। নিকুচি করে এমন মান সম্মানের। আবির, আমি তোকে চুপ। নিয়াজ সাহেব কথা শেষ করতে পারে না। আহাদ সাহেব এগিয়ে আসে, ফাহাদও এগিয়ে আসে। ফাহাদ আবিরকে ধরে। আহাদ সাহেব বেল দিয়ে আবিরকে অনেক জোরে পেটাতে থাকে। এভাবে 20 মিনিট আবিরকে ধরে পেটায়। নিয়াজ কতবার বাধা দিয়ে গিয়েও পারেনি। তাকে সরিয়ে দিয়েছে বাকি লোকজনেরা। রেহেনা বেগমকেও কাছে আসতে দেয়নি। আবিরকে পিটানো শেষে ফারহাদ বলে, ভাই, এই ছেলে থাকলে আমাদের পরিবারের রোজই ঝামেলায় লেগে থাকবে। একে বের করো, না হলে আমাদের বাচ্চারা তো বড় হচ্ছে, তারা রোজ এই ঝামেলা দেখতে দেখতে বড় হোক, এটা আমি চাই না। হেজু বাবা, আপনার একটু থামেন, অনেক হয়েছে। আবির, ঘরে যাও। আবির অবাক হয়। হঠাৎ নিশি ভাবির এমন কথা শুনে বেশ চমকে যায় ও, কারণ নিশি কখনো আবিরের সাথে এত ভালো ব্যবহার করেনি। আবিরের গা ফেটে রক্ত বের হচ্ছে। আবির আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। গা থেকে টি শার্ট খুলতেই আরিয়া এসে দাঁড়ায় পেছনে। আবিরকে দেখে কেঁদেই ফেলে সে। আবির আয়নার সামনে দাঁড়িয়েছিল। পিছনে আরিয়াকে দেখে বলে, কিরে, একটু নক করে আসতে হয় না? গাধি হচ্ছিস তুই। আর তুই এখানে? তোর বাবার হাত তো খেপে যাবে। যা, নিজের ঘরে যা। ভাইয়া, আমার জন্য তোমার অনেক মার খেতে হলো। আরে পাগলি, কাঁদছিস কেন? কিছু হয়নি আমার। শোন, তোকে যদি কেউ আর কখনো কিছু বলে আমাকে সরাসরি বলবি। কবে থেকে তোকে ওরা জ্বালাচ্ছিল? ভাইয়া, কাটা জায়গাতে কিছু দাও, আমি তোমার জন্য মেডিসিন আনি। আরে এত ভাবতে হবে না। পরিবারের অবহেলিত ছেলেটার গায়ে এত কষ্ট লাগে না। সব কষ্ট তো মনই। চুপ থাকো তো তুমি, বেশি কথা বলো। দাঁড়াও, আমি মেডিসিন নিয়ে আসছি। আরিয়া কথাটা বলে দৌড়ে চলে যায় রুম থেকে। রুম থেকে বের হতে দেখে নিশি ভাবি আবিরের রুমের দিকে এগিয়ে আসছে। আরিয়া বলে, আবিরের অনেক মারছে তো, কেটে গেছে অনেক, মেডিসিন আনতে যাচ্ছি। থাক, তুমি বই পড়ো গিয়ে, আমার কাছে আছে, আমি যেয়ে দেখছি কি করা যায়। আরিয়া চলে যায়। আবির তার রুমের বিছানায় খালি গায়ে উল্টো হয়ে শুয়ে আছে, কারণ ব্যথায় পিঠ দিয়ে শুতেই পারে না। তার উপরে পিঠের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। আবির বালিশে মুখ দিয়ে শুয়ে আছে। হঠাৎ অনুভব করে আবির তার পিঠে কে যেন হাত বোলাচ্ছিল। আবির ভাবে আরিয়া। আবির বলে, আহ, লাগছে আরিতা, তোকে না বললাম এসবের দরকার নেই। যে ব্যথা মনে আছে সেটা তো যাবে না। শরীরের ব্যথায় কি আসে যায় বল? যা, রুমে চলে যা। ওপাশ থেকে কোনো শব্দ আসে না। আবিরের কাটা জায়গাতে খুব ধীর গতিতে মেডিসিন লাগিয়ে চলেছে সে। আবির আবার বলল, কি হলো? কথা বলিস না কেন তুই? যাস না? আবির ঘুরে তাকায়। নিশি ভাবিকে দেখে চমকে যায় সে। উনি একটি শাড়ি পরেছে আর হাতা কাটা ব্লাউজ। যখনই আবির ঘোরে তখনই উনি নিজের থেকে টান দিয়ে বুকের উপর দিয়ে কাঁধে ঝোলানো শাড়ির আঁচল নিচে ফেলে দেয়। আবির চমকে উঠে চোখ সরিয়ে নিয়ে বলে, কি ব্যাপার, আপনি এখানে কেন? আর আরিতা কোথায়? কেন, আমার আসা বারণ নাকি? হ্যাঁ, বারণ। আপনি রুমে নক না করে কেন ঢুকলেন? চলে যান। তোমার পিঠে তো কেটে গেছে, তাই একটু মেডিসিন লাগিয়ে দিচ্ছিলাম। কোনো দরকার নেই। আর আপনাকে না বলেছি এসব শাড়ি পরে আর কোনোদিনও আমার সামনে আসবেন না। তাহলে কি কিছুই না পরে? চুপ থাকেন আপনি। আর নতুন করে কিসের ঢং শুরু করেছেন বলেন তো? আপনি শাড়ি ঠিক করুন। আমার হাতে তো মেডিসিন, শাড়িটা তো পড়ে গেছে, আমি কিভাবে তুলবো? তুমি একটু ঠিক করে দাও না। শ্যাট আপ। এসব আজাইরা আহ্লাদ আমাকে দেখাবেন না। দূর, আপনি থাকেন, আমি যাচ্ছি এখান থেকে। কথাটা বলে আবির টি শার্ট হাতে নিয়ে নিজের রুম থেকে বের হয়। আবির চলে যেতে ফাহাদ দ্রুত আবিরের রুমে আসে। দরজার দিকে মেডিসিন ছুঁড়ে মারে নিশি, আর সেগুলো ফাহাদ ক্যাচ ধরতে ধরতে বলল, কি ব্যাপার জান, এত রেগে কেন? উফ, কত সুন্দর।
প্ল্যানটা সাজিয়েছিলাম। এই তোমার ভাইয়ের কি কোনো নারী দেহের প্রতি ফিলিংস নেই? অসহ্য। আমার মতো হর দিকটা মেয়েকেও রিজেক্ট করলো কিভাবে? নিজেকে কিভাবে? হ্যাঁ, আমাকে পাত্তা দিল না। আরে ঠান্ডা হও, প্ল্যানটা আজকে নষ্ট হয়েছে তো কি হয়েছে, আমরা অন্য দিন করব, চিন্তা নেই। আবির আবারও বড় কোনো ভুল করবে, সেই দিন জোর করে হলেও আবিরকে ফাঁসাতে হবে। চলো এখন আমরা রুমে যাই। ফাহাদ, নিশি তারা তাদের রুমে চলে যায়। আবিরকে ফাঁসানোর আজকে একটা বড় প্ল্যান করেছিল ওরা, কিন্তু আবির সেটাতে পা দেয়নি, কারণ নিশি চেয়েছিল আবিরকে ভুলিয়ে ভালিয়ে নিজের কাছে ডাকা। তারপর আবির যখনই নিশির কাছে আসবে তখনই নিশি জোরে চিৎকার করবে। ফাহাদ রুমের পাশেই থাকবে। নিশির চিৎকার শুনে ফাহাদ আগে দৌড়ে আসবে। তাদেরকে এভাবে দেখে আবিরকে মারবে। নিশি কান্না করবে, সবাই জানবে কি হয়েছে। তখনই ওর বাবা আবিরকে বাড়ি থেকে বের করে দেবে। কিন্তু প্ল্যানের কিছুই হয়নি। আবির নিজের থেকেই সব নষ্ট করে দিল। আবির নিয়াজ সাহেবের বাড়িতে আসে, সোফাতে বসে হেলান দিয়ে থাকে। প্রান্তি আসে ওর পাশে। প্রান্তিকে বলে, ওই হাতটা টিপে দে তো, অনেক ব্যথা করছে। আমাকে কি দিবি? চর দেবো, দে আগে। হ্যাঁ, রাখ তোর চর। তোর সামনে যে রেজাল্ট দেবে সে বিষয়ে তোর কোনো ধারণা আছে? চুপ থাক, বেশি বক বক না করে যা বলছে তাই কর। আমার চুলগুলো টান এখনই। তুই কি আমাকে তোর চামচা পাইছিস? পারবো না আমি। তাহলে সামনে থেকে যা এখনই। এটা আমাদের বাড়ি, আমি যেখানে ইচ্ছে থাকবো, তোর সমস্যা কি? প্রান্তি কথা শেষ করতেই আবির প্রান্তির মাথা ঠাস করে একটা জোরে গাঁটটা মারে। আবিরের থেকে এমন গাঁটটা খেয়ে প্রান্তির সারা শরীর যেন কেঁপে ওঠে। প্রান্তির চোখ বন্ধ করতেই মাথার ব্যথা পুরো সারা শরীরে ছড়িয়ে পড়ে। হেঁচকে উঠে যায় প্রান্তির। আবিরের সাথে ওর সবসময় এমন মারামারিরই সম্পর্ক। প্রান্তি গাঁটটার ব্যথা হজম করতে না করতেই আবির প্রান্তির নাক টেনে জোরে প্রান্তির দুগাল চেপে টেনে ধরে একটা টান দেয়। প্রান্তি যেন ব্যথায় চোখে সর্ষের ফুল দেখে। সে কুঁকিয়ে ওঠে। প্রান্তির ফর্সা গাল লাল হয়ে গেছে। আবিরের থেকে এমন মার সে প্রায়শই পেয়ে থাকে। আবির প্রান্তির সামনে থেকে চলে যায় তার বড় মায়ের কাছে। প্রান্তি ব্যথায় এতটাই কাতর হয়ে যায় যে দু চোখ দিয়ে ওর পানি গড়িয়ে পড়তে থাকে। চোখ খুলে আবিরকে কিছু বলতে যাবে, তখনই প্রান্তি তাকিয়ে দেখে আবির সেখানে নেই। প্রান্তির মুখের রংটা পরিবর্তন হয়ে রাগের আবির্ভাব ঘটে। সে দ্রুত কেয়া বেগমের রুমে আসে। আবিরকে দেখতে পায় সেখানে। কেয়া বেগমের বিছানায় শুয়ে আছে আবির। পিঠ কেটে রক্ত জমাট বেঁধে আছে। প্রান্তির এতটাই রাগ হয় যে দৌড়ে রান্নাঘরে গিয়ে মরিচের গুঁড়া নিয়ে আসে। আবির দেখার আগে প্রান্তি চুপি চুপি গিয়ে কাটা স্থানে লাগিয়ে দিয়ে দৌড়। আবির লাফ দিয়ে ওঠে। প্রান্তিকে দৌড়ে যেতে দেখে সে। আবির চিল্লায় ওঠে। প্রান্তি দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আবির গিয়ে বলে, এই শয়তান মেখুন্তি, তুই কেন আমার পিঠে মরিচ লাগিয়েছিস? দরজা খোল বলছি। কে ভাই আপনি? কাকে চান? এখন ভিক্ষা দিতে পারবো না, যান রাস্তা মাপেন। তোকে আমি পেয়ে নি, তারপর তোকে আমি বোঝাবো। শয়তান মেয়ে, আমাকে চিনিস না তো? যা সর দরজার সামনে থেকে, ভাগ তুই। আবির দরজায় দুটো লাথি দিয়ে সেখান থেকে চলে আসে। প্রান্তির মুখে পৈশাচিকে একটা হাসির রেখা ফুটে উঠেছে। আবিরকে জ্বালিয়ে সে বেশ মজা পায়। আবিরের থেকে প্রান্তি কয়েক মাসের ছোট। দুজনে ওরা একই ক্লাসে পড়ে। দুজনেই ইন্টার এক্সাম দিয়েছে। কিছুদিন পর রেজাল্ট। প্রান্তির খুব শখ আছে আইন বিভাগ নিয়ে পড়বে, তবে আবিরের এসবে শখ নেই। ওর বাবার ইচ্ছে যেন আবির এখন থেকেই তার বিজনেসের কাজ দেখাশোনা করবে। তবে আবির সারাদিন মানুষের সমস্যা দেখে বেড়ায়। এলাকাতে কোনো ধরনের কেউ সমস্যাতে পড়লে আবির সেটা ঠিক করে, আর সে কারণেই আবিরের নামে তার বাবার কাছে বিচার আসে, যেটার প্রমাণ আরিয়ার ঘটনা। সারাদিন আবির মোড়ের মাথায় বসে থাকে। কারো কোনো ধরনের সমস্যা হলে আবির সবার আগে গিয়ে ঠিক করবে। আহাদ সাহেবের বিশাল মাছের বিজনেস। মাছের পুকুরের জন্য কিছু জমি তিনি বছর চুক্তিতে মানুষের থেকে লিজ নিয়েছে। যখন তিনি খনন কাজ করবে তখনই কতগুলো গাড়ি সেখানে এসে থামে। গাড়ি থেকে আকাশ নামে। আকাশ হলো এই এলাকার 5 বার ক্ষমতাতে আসা চেয়ারম্যান। তিনি এমপির খুব কাছের লোক। আকাশ এসে নিয়াজ ও আহাদ সাহেবের সামনে দাঁড়ালো। তারপর আকাশ এসে আহাদ সাহেবের সামনে দাঁড়ায়। আকাশ এসে বলে, কি ব্যাপার আহাদ সাহেব, বিজনেস বাড়াচ্ছেন অথচ টাকা দিলেন না, সেটা কি করে হয়? আমরা যে আপনার বিজনেস দেখে শুনে রাখি, সেজন্য তো কিছু
মালকুড়ি দিতেই হবে, তাই না? আকাশের কথা শুনে ফাহাদ এগিয়ে আসে, আকাশকে বলে, দেখেন চেয়ারম্যান সাহেব, অল্প বয়সে চেয়ারম্যান হয়েছেন, নিজেকে ঠিক রাখুন, না হলে এর ফল ভালো হবে না। তাই নাকি? তা আমার জন্য কেমন ফল অপেক্ষা করছে শুনি। ফাহাদ, চুপ থাকো। আকাশ শোনো, তোমাকে অনেক টাকা দেওয়া হয়েছে। যখনই আমরা কিছু করতে যাই তখনই তুমি এসে টাকা চাও, অথচ এটা আমাদের ব্যক্তিগত কাজ। সো এখন তুমি এখান থেকে যাও। নো নো নো, আমি টাকা না নিয়ে যাচ্ছি না। 5 লাখ টাকা ছাড়েন, আমি এখান থেকে যাই। টাকা হবে না, যেতে বলছি যাও। ওই বুইরা, টাকা না নিয়ে আমি যাব না। টাকা লাগবেই লাগবে, না হলে সব কাজ বন্ধ করে দেব। আচ্ছা, দেখি কিভাবে বন্ধ করো। ওকে বাচ্চারা। আকাশ ডাক দিতেই ওর পোলাপানারা লাঠি নিয়ে এগিয়ে আসে, খনন কাজের লোকদের পিটাতে থাকে। আহাদ বাধা দিতে গেলে আকাশ আহাদের জামার কলার টেনে ধরে হুমকি দেয়, শোন, তোকে 2 দিনের সময় দিলাম, এর মধ্যে যদি 5 লাখ টাকা না দিস, তোর হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখবো বলে দিলাম। আকাশ আরও কিছু বলে, সবার মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। সেই রাস্তা দিয়ে সাকিব, সাজিদ আর নেহাল যাচ্ছিল। আকাশ আহাদকে হুমকি যখন দেয় তখন সেটা ওরা দেখে। বাইক চালিয়ে ওরা 3 জন সোজা চলে আসে আবিরের কাছে। আবির তখন নিয়াজ সাহেবের বাড়ি থেকে বের হচ্ছিল চুইংগাম চিবাতে চিবাতে। প্রান্তিকে সামনে দেখতে পায়। গত রাতে প্রান্তের মরিচ লাগানোর কথাটা মনে পড়ে। প্রান্তি বসে চুল আঁচড়াচ্ছিল। আবির গিয়ে পাশে বসে, পাশেই তেলের বোতল ছিল। আবিরকে দেখে প্রান্তি চমকায়, কারণ আবির একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। ঝড় আসার আগে আবিরের এমন চুপচাপ ভাব দেখে প্রান্তি ভয় পায়। কি রে, অমন করে তাকিয়ে আছিস কেন? দেখছি তোকে। আমাকে দেখার কি আছে? তোর মতলবটা কি বল আমাকে। কোনো মতলব নেই, সামান্য তেল দিয়ে চুল আঁচড়ালে সেটা সুন্দর দেখায় না। সুন্দর দেখাতে লাগবে না তোর, তুই এখান থেকে যা। আমার কাছে টিপস অ্যান্ড ট্রিক্স আছে, কিভাবে চুল সুন্দর করা যায় সেটা দেখাচ্ছি তারা। আবির কথাটা বলেই তেলের বোতল নিয়ে সব তেল প্রান্তির মাথার উপরে ঢেলে দেয় আবির। প্রান্তি কিছু বোঝার আগেই মাথা বেয়ে সব তেল ওর নতুন জামার উপরে এসে পড়তে থাকে। প্রান্তি চিৎকার করে কেঁদে ওঠে, কিন্তু আবির থামে না। প্রান্তিকে আরও শাস্তির জন্য ওর চুলে চুইংগাম লাগিয়ে মারে এক দৌড়। প্রান্তি চিৎকার করে বলে, হারামি, কুত্তা, বিলাই, মহিষ, খাবির তোকে আমি যে কি করব তুই জানিস না। দাঁড়া, সুযোগ আসুক আমার, তুই আমাকে চিনিস না। আচ্ছা, পরে দেখিস আমাকে, আমি দেখতে অনেক সুন্দর। আবির কথাটা বলেই দৌড়াতে থাকে। এক দৌড়ে বাড়ির বাইরে এসে দেখে নেহালরা দাঁড়িয়ে আছে। আবির ওদেরকে একসাথে দেখে বলে, কি ব্যাপার, তোরা হঠাৎ এখানে? কোথাও যাবি নাকি আজকে? আবির চেয়ারম্যান আকাশ আছে না, জানিস তো? হ্যাঁ, তোকে কিছু বলেছে নাকি? নাই, আমাকে কিছু বলেনি, কিন্তু তোর বাবাকে হুমকি দিয়েছে। জামার কলার টেনে ধরে হয়তো চড়ও মেরেছে। টাকা চেয়েছে, দেয়নি বলে নেয়াজ আঙ্কেলকেও নাকি হুমকি দিয়েছে। ও, আকাশ চেয়ারম্যান না? চল তো দেখি। আবির, আকাশ সেখানে নেই, ও চলে গিয়েছে। আবির বাইক স্টার্ট দেয়, চেয়ারম্যানের অফিসের উদ্দেশ্যে বের হয় ও। প্রান্তি আবিরের কারণে অনেকগুলো চুল কেটে ফেলেছে। প্রান্তি তার চুলকে অনেক ভালোবাসে। আবিরের জন্য আজ ওর কতগুলো চুল কাটতে হয়েছে। আবিরের এটার শাস্তি তো পেতেই হবে, কিন্তু কিভাবে? আবিরকে কে শাস্তি দিতে চায়, কিভাবে কি করবে বুঝতে পারছে না। হঠাৎ প্রান্তের মাথায় অনেক বড় একটা প্ল্যান আসে। সে আবিরের জন্য সারা সময় গেটের কাছেই অপেক্ষা করে, কারণ এই প্ল্যানিংটার জন্য আগে আবিরকেই ওর দরকার। আবিরকে এবার বোঝাবে প্রান্তিক কি কি করতে পারে, কারণ একটা মেয়ের কাছে তার সবচাইতে বড় সৌন্দর্যের বিষয় হলো চুল। অথচ আবির দোষ করে উল্টা আবার প্রান্তিক চুলগুলোকে নষ্ট করেছে। এর শাস্তি তো আবিরকে পেতেই হবে। আবির নিজেকে বড় মনে করে। ওরে যে কি করবে প্রান্তি সেটা ভেবেই বেশ আনন্দ পাচ্ছে সে। আবির আকাশের অফিসের সামনে আসে। আকাশ চেয়ারম্যান আবিরের থেকে বেশ কিছুটা বয়সে বড়। আবির এসে সোজা তার অফিসের মধ্যে প্রবেশ করে। আবির একটা চেয়ারে বসে, পিছনে ওর বন্ধুরাও দাঁড়িয়েছে। এসে আবিরকে দেখে আকাশ বলে, কি ব্যাপার, তুই কে? এভাবে হুট করে রুমে প্রবেশ করলি কেন? আর সালাম দিস নাই কেন? তুই জানিস না এটা চেয়ারম্যানের অফিস? জানি,
সেজন্যই তো এসেছি। কি হয়েছে? এভাবে মুড গরম করে কথা বলছিস কেন? নেহাল, আমার বাবাকে এনে কি কি বলেছিল রে? আবিরের কথা শুনে নেহাল ভয় পায়, কারণ এমনিতেই এটা চেয়ারম্যানের অফিস, তার উপর চেয়ারম্যানের সামনে জিজ্ঞাসা করেছে আবির। ভয় নিয়ে আমতা করে নেহাল বলল, উনি বলেছিল তোর বাবাকে 3 দিনের ভিতরে 5 লাখ টাকা না দিলে হাত পা ভেঙে ফেলবে। ও। আবির আশেপাশে তাকায়। রুমের এক কর্নারে কয়েকটা হকি স্টিক রাখা আছে। আবির সেদিকে এগিয়ে যায়। সাজিদ, নেহাল আর সাকিব এসে সামনে দাঁড়ায়। সাকিব বলে, আবির, কি করতে যাচ্ছিস? তোর মাথা ঠিক আছে? তুই জানিস এসব কিছু করলে পরে কি কি হবে? তোর বাড়ির কথা একবার ভাব। সামনে থেকে সর। তোরা ভালো করে জানিস আমার মাথায় কি কি ঘুরলে তার শেষ না করা অবধি আমি থামি না। সর বলছি। আবির সোজা হকি স্টিকের কাছে যায়। একটা স্টিক হাতে নিয়ে আকাশের দিকে দ্রুত হেঁটে আসে। আকাশকে তার চেয়ার থেকে পাঞ্জাবির কলার টেনে ধরে বাইরে নিয়ে আসে। চেয়ারম্যানের লোকজন ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আবির অফিসের সামনে এনে আকাশকে লাথি দেয় একটা। আকাশ মাটিতে গিয়ে পড়ে। তারপর হকি স্টিক নিয়ে হাতে আর পায়ে বেশ জোরে জোরে বাড়ি দিতে থাকে। একটা হকি স্টিক পিটাতে ভেঙে যায়, আরও একটা দিয়ে পেটাতে থাকে। চারপাশের লোকজন জড়ো হয়ে গিয়েছে। ভয়ে কেউ আবিরকে থামাতে আসছে না, কারণ সবাই আবিরকে ভালো মতোই চেনে সে কতটা বেয়ারা। আবির চেয়ারম্যানকে পেটাতে বলে, কুত্তার বাচ্চা, তোরে এত বড় সাহস দিয়েছে কে? আমার বাবাকে তুই হুমকি দিয়ে আসছিস, তার সাথে বেয়াদবি করছিস কোন সাহসে? তুই যদি আমার বাবাকে মেরে ফেলার হুমকি দিতি তাহলে আমি তোকে এখানেই মেরে ফেলতাম। কপাল ভালো তোর যে তুই হাত পা ভাঙার হুমকি দিয়ে আসছিস, সেজন্য তোর হাত পা ভেঙে গেলাম। এরপর যদি তুই কখনো আমার বাবার সামনে গিয়ে মাস্তানি দেখিয়েছিস না, তোর সেদিন কি করব আমি তুই নিজেও জানিস না। আবির আর কিছু বলে না। আকাশ মারের চোটে জ্ঞান হারিয়ে ফেলে। আকাশের এমন অবস্থা দেখে সবাই ভয় পায়। আবির চলে যায় সেখান থেকে। সারাদিন ওরা চারজন ঘোরাঘুরি করে। বিকেলের দিকে আকাশ বাড়ির দিকে ফিরতে থাকে। এলাকার বাইরে গিয়েছিল ঘুরতে সে। নেহাল আবিরকে প্রশ্ন করলো, আচ্ছা আবির, তুই যে চেয়ারম্যানকে ওর লোকের সামনে এমন বাজেভাবে মারলি, তোর একটুও চিন্তা হচ্ছে না? না তো, তবে কি নিয়ে চিন্তা করতে বলছিস? এই যে চেয়ারম্যান তো আধমরা হয়ে পড়েছিল, এই জীবনেও তোকে ভুলবে না। তোর বাবা যদি জানতে পারে কি হবে জানিস? জানলে জানবে, এত কিছু ভাবি না আমি বেঁচে থাকতে আমার পরিবার, বন্ধু, কারো উপরে যদি কেউ কোনো কথা বলে অন্যায়ভাবে, তবে তার যে কি করব সেটা দেখতে পারবি। লাইফ ইজ এ গেম জাস্ট ফর মি। আবির ওদের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে আসে। ওরা ওদের মতো বাড়িতে চলে যায়। আবির যখন নিয়াজ সাহেবের বাড়ির সামনে দিয়ে নিজের বাড়িতে যাবে তখন সন্ধে নেমে এসেছে। আবির বাইক চালাচ্ছিল। হঠাৎ নিয়াজ সাহেবের বাড়ির সামনের গাছতলাতে প্রান্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে আবির। সে প্রান্তের সামনে এসে বাইক থেকে নেমে আবির বলে, কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? দূর থেকে দেখে মনে হয়েছিল একটা পেতনি দাঁড়িয়ে। আমি পেতনি? তোর কি? কি হয়েছে, মুড অফ নাকি? আবির, একটা কাজ করে দিবি? হ্যাঁ দেব। কি হয়েছে বল। আমার পিঠের ভিতরে কি যেন হয়েছে, দেখ তো একটু। কোথায়? কোমর সোজা হাত দে দেখ। আবির কোমরে হাত দিতেই প্রান্তি আবিরকে জড়িয়ে ধরে, আর সাথে সাথে প্রান্তি জোরে একটা চিৎকার দেয়। এতটাই জোরে চিৎকার ছিল যে বাড়ির ভিতর থেকে সবাই দৌড়ে চলে এসেছে। সবাই এসে দেখে আবির প্রান্তিকে জড়িয়ে ধরে রেখেছে। সবাইকে দেখে প্রান্তি আবিরকে ছেড়ে নিজের মায়ের কাছে গিয়ে পিছনে দাঁড়ায়। প্রান্তি কাঁদতে থাকে। জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, এমন চিৎকার করলি কেন? আমি বলতে পারবো না, তোমরা কেউ বিশ্বাস করবে না। কি হয়েছে বল এক্ষুনি। সত্যি বিশ্বাস করবে তো? হ্যাঁ করব, কি হয়েছে বল। বাড়ির সবাই এমনিতে আবিরের উপরে রেগে। খানিক আগে পুলিশ এসেছিল আবিরদের বাড়ি, মানে আহাদ সাহেবকে শাসিয়ে গেছে আবিরকে থানাতে নিয়ে যাবে। কিন্তু আবির বাড়ি ছিল না। পুলিশ এসেছিল আকাশকে পিটানোর জন্য। এদিকে প্রান্তির হঠাৎ এমন চিৎকারে পাড়ার অনেক মানুষজন জড়ো হয়ে যায়। প্রান্তি কাঁদতে কাঁদতে বলে, আমি বড় বাবাদের বাড়ি যাব বলে বের হয়েছি। আবির তখন আমার সামনে এসে দাঁড়ায়, আমাকে দেখে বলে, চল ঘুরতে যাব। আমি বলি, এখন রাতে যাব না। সে জোর করতে থাকে, কিন্তু আমি শুনি না। আমি গাছের নিচে আসি।
তখন সে আমার পিছনে এসে আমাকে জড়িয়ে ধরে, আমার ঠোঁটে চুমুও খেয়েছে। আমি বাধা দিতে গিয়েছি, সে আমার পেটে কোমরে হাত দিয়েছে। আমি দৌড়তে গিয়েছি, দেখি সে জোরে আমার কাপড় চেপে ধরেছে। দেখুন, আমার কোমরের কাপড় ছেঁড়া। আমাকে সে প্রান্তি এবার থামে, কান্না করতে থাকে সে। আবির অবাক হয়, প্রান্তি এমনটা করবে কখনো আবির ভাবতেই পারেনি। অথচ প্রান্তির দিকে আবির কখনো কোনো বাজে দৃষ্টিতে তাকায়নি, কিন্তু প্রান্তি সোজা আজকে আবিরকে এভাবে মিথ্যা অপবাদ দেবে ভাবতেই পারেনি। আবিরের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, সে কি বলবে বুঝতেও পারছে না। নিয়াজ সাহেব বলে, প্রান্তি, তুই কি ভুল বকছিস? আবির কখনো এমন করবে না। জানতাম কেউ বিশ্বাস করবে না, এই জন্য বলতে চাইনি। আমি মিথ্যা বলছি তাই তো? তাহলে তাকে জিজ্ঞাসা করো সে আমার কোমরে হাত দিয়েছিল কিনা। তবে তুই নিয়াজ চুপ থাক, আমি জানি আমাদের ছেলে কেমন। তবে এইটুকু বিশ্বাস ছিল ও মারামারিও করে, কিন্তু কখনো মেয়েদের সাথে বাজে কিছু করবে না। অথচ আজ সে তার ভুল প্রমাণ করে দিল। আর কিছু শোনা লাগবে না আমার, আমি বুঝে গিয়েছি আমার এখন কি করতে হবে। ফাহাদ। ফাহাদকে ডাকতেই ফাহাদ দৌড়ে গিয়ে বাড়ির ভিতর থেকে চাবুক বের করে আনে। প্রান্তি ভয় পায়, সে আবিরকে এত বড় শাস্তি দিতে চায়নি। সে ভেবেছিল আঙ্কেল মানে আহাদ সাহেব আবিরকে শুধু বকাঝকা করবে বা খুব জোরে চড় মারবে, কিন্তু এই চাবুক আহাদ সাহেব সবসময় বের করেন না। যখন অনেক রেগে যান তখনই বের করেন, আর তার ফল এবার আবির পেতে যাচ্ছে। আবিরের কাছে এসে আহাদ সাহেব আবিরকে চাবুক দিয়ে পেটাতে থাকে। আবির কেবল অপলক দৃষ্টিতে প্রান্তির দিকে তাকিয়ে আছে। প্রান্তি বাকরুদ্ধ হয়ে যায়, নিজের ছেলেকে এভাবে কেউ পেটাতেও পারে? আহাদ সাহেব আবিরকে মারতে মারতে বলে, জন্ম দিয়েছিলাম একটা কুলাঙ্গার জানোয়ার ছেলেকে, এত মানুষ মরে, তুই কেন মরিস না? আর কত জ্বালাবি আমাকে? চেয়ারম্যানকে গিয়ে ওর অফিসের সামনে ফেলে পিটিয়েছিস। তোর কি একটু আমার মান সম্মানের কথা মনে পড়লো না? যার সাথে দেখা করি সেই তোর নামে বিচার দেয়। আজ তো বাড়িতে পুলিশও এসেছে, খালি তোকে পায়নি দেখে চলে গিয়েছে। সব তো ঠিকই ছিল, কিন্তু তুই এমনটা কেন করলি? প্রান্তি তো আমারও মেয়ের মতোই, তুই ওর সাথে এমন কাজ কিভাবে করতে পারলি? নেওয়াজের সামনে মুখ দেখাবো কি করে আমি? মানুষজন তোর দিকে না তাকালেও আমার দিকে তাকাবে। এত অপমান অপবাদ নিয়ে বেঁচে থাকার কোনো মানেই নেই। আমার মরে যেতে হবে। আমি কি তোর কাছে খুব বড় অন্যায় করেছি? করলে বল, মাফ চাচ্ছি। হাত জোর করে পা ধরে কি তোর কাছে মাফ চাইবো? চলে যেতে পারিস না তুই? তোর যেদিকে মন চায় চলে যা, আমাকে একটু ভালো থাকতে দে। কখনো তোর খোঁজ নেব না। হয় তুই কিছু করবি, নয়তো আমার মরা মুখ দেখবি। আহাদ সাহেব থামলেন, তবে বাকিরা থামলেন না। বাড়ির সবাই এক এক করে এসে আবিরকে মারল আর কথাও শোনালো, কিন্তু তিনজন মানুষ চুপচাপ দাঁড়িয়েছিল। তারা হলো নেয়াজ, কেয়া আর রেহানা বেগম। তিনজন আবিরের মার খাওয়া দেখে কেঁদে ফেলেছে। আবিরের গা থেকে রক্ত গড়িয়ে পড়তে শুরু করেছে অনেক আগে। এত মার খাওয়ার পরও আবির একবারও প্রান্তির দিক থেকে চোখ সরায়নি। প্রান্তি মাথা নিচু করে নিয়েছে। প্রান্তিও এত কিছু ভাবেনি যে এমন হবে। আবির বলে, ঠিক আছে, আজ আমি চলে যাচ্ছি, আর আসবো না কখনো তোমাদের কাছে। খারাপ ছেলেটা আর ফিরবে না কখনো তোমাদের কাছে। আবির শোন, এভাবে যাস না বাপ। আবির আজকেও কারো কথা শোনে না। নিশি ভাবি আবিরের ব্যাগ গুছিয়ে এনে দিয়েছে। আবির ব্যাগ হাতে নিয়ে প্রান্তির কাছে আসে। প্রান্তিকে বলে, অনেক ধন্যবাদ আপনাকে, চলে গেলাম, ভালো থাকবেন। তারপর প্রান্তির দেওয়া মিথ্যা অপবাদ আর বাবার দেওয়া অত্যাচারের আঘাত নিয়ে আবির গ্রাম ছেড়ে চলে আসে। তারপর সে সোজা নিজের মামার বাড়িতে আসে। আবিরের মুখ থেকে সব কিছু শুনে ও শহরের বন্ধুরা বেশ আপসেট হয়। 8 বছর হলো আবির তার পরিবারের সাথে দেখা করে না, কথাও বলে না। আজকে আবির সবার সামনে সব কিছু প্রকাশ করলো। আজকে ভার্সিটির লিভ টুগেদার পার্টি ছিল। যারা 2 বছর আগে ভার্সিটি ছেড়েছিল তাদেরকে নিয়ে পার্টি রাখা হয়েছিল। আবির সবার শেষে পার্টিতে জয়েন করেছে। পার্টিতে সবাই ট্রুথ অর ডেয়ার খেলছিল। আবিরকে জোর করে জয়েন হতে বলে। আবির উপায় না পেয়ে সবার অনুরোধে খেলাতে জয়েন হয়। আবিরের পালা আসে। আবিরকে রেখা বলে, দোষ কি নিবি বল। আমি সত্যি বলতে ভালোবাসি, তাই ট্রুথ নেব। টুথ? ইস,
ডেয়ার নিলে তোকে বলতাম নিধিকে কিস করে তার সেলফি উঠিয়ে সবার কাছে পাঠাতে। ধ্যাত, হলোই না। চুপ কর বেয়াদব, ট্রুথ নিলাম। তোদের মনে যা যা কোশ্চেন আছে করতে পারিস। কি কোশ্চেন করব? ওই তোরা বল, আবিরকে কি কোশ্চেন করব? আমরা তো সবাই জানি আমরা কে কি করেছি। আবির তো বলেনি সে কি করেছে। আবির বল, তুই কি করছিস? এটা কোনো কোশ্চেন হলো? হবে না। আচ্ছা আচ্ছা, যা আজকে আনলিমিটেড কোশ্চেন করতে পারবি। তাহলে বল, তুই পড়াশোনা শেষ করে ব্যাংকে জব করি আর বাবার বিজনেস দেখি, এতটুকুই। 1 মিনিট, তুই ছোট থেকেই বলছিস মামার বাড়িতে থাকিস। তোর বাবা মায়ের কথা জানতে চাইলে কখনো তুই বলিস না, বরং এড়িয়ে চলিস। আজকে সব কিছু তোকে বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, ও কেন মামার বাড়িতে থাকবে? কোশ্চেন করলে উত্তর কেন দেয়নি? সব কিছু বলতে হবে তোকে। বন্ধুরা সবাই আবিরকে চেপে ধরে। আবির গা থেকে শার্ট খুলে আগুনের কাছে এসে বসলো। পার্টিটা রাখা হয়েছিল একটি সরকারি পরিষ্কার ছোট জঙ্গলে। পরিচিত অনেক বন্ধুদেরকে ইনভাইট করা হয়েছিল পার্টিতে। লিভ টুগেদার পার্টি শুরু হয় রাত 9টার পর। ভার্সিটি লাইফ শেষ করে সবাই এখন যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। তাই প্রতি বছর এই দিনে আবিরের দৌলতে পার্টিটা রাখা হয়, যাতে সবাই একটা দিন মন খুলে মজা মাস্তি করতে পারে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আবির আগুনের কাছে এসে বলে, সবাই শুনতে চাস আমি কেন মামা বাড়ি থাকি? আসলে সেদিন আমার এইচএসসি রেজাল্ট দেয়, তাই 2 দিন আগে আমি গ্রাম ছেড়ে চলে আসি আমার মামার বাড়িতে। তারপর আবির সব কিছু সবাইকে খুলে বলে। সবাই আবিরের থেকে কথা শুনে নিশ্চুপ হয়ে যায়। ছোটবেলাতে আবির এতটা অবহেলিত হয়েছে সেটা কখনোই আবির কাউকে বুঝতে দেয়নি, বরং আবির কাউকে কিছু না বলে সব সময় নিজের ভিতরে কষ্ট চেপে হাসি মুখে থেকেছে। আবির সবার মুড অফ দেখে বলে, আরে এত চাপ নিচ্ছিস কেন? আমি তো। আবিরের হঠাৎ ফোন আসে। আবির পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনে ভেসে ওঠে খুব পরিচিত একটি নাম্বারটি দেখে আবির আশেপাশে তাকায়। আবিরের দিকেই তাকিয়ে আছে। আবির সবার দিকে তাকিয়ে বলে, ওয়েট, মামা ফোন করেছে। আবির ওদের থেকে দূরে সরে আসে। ফোনটা রিসিভ করে আবির। ফোন রিসিভ করতেই আবির বলে, আপনাকে না বলেছি আমাকে হুটহাট ফোন করবেন না, আমাকে মেসেজ করবেন। ফোনের ওপাশ থেকে কোনো শব্দ আসে না। আবির বলল, মেইল করে সব কিছু আমাকে জানান, বাকিটা আমি দেখছি। আর আপনার লোকেদের বলবেন যেন আমার পিছু না করে। আমি সব কাজ একা করতে পছন্দ করি। কথাটা বলেই আবির ফোন রেখে দেয়। ফোন রাখার কয়েক সেকেন্ড পরে আবিরের ফোনে নোটিফিকেশন টোন বেজে ওঠে। আবির মেল চেক করে। সেখানে লেখা, আবির, শরৎপল্লী গ্রামে যেতে হবে কালকে, সেখান থেকে তোমার কাজ শুরু। আবির আরও মেসেজ পায়, কিন্তু সেগুলো পড়ার কোনো ইচ্ছা আবিরের নেই এখন। সে পকেটে ফোনটা রাখলো। আবির সবার কাছে আসে, সবাইকে বলে, আমার একটু কাজ পড়ে গেছে, আমাকে এখন যেতে হবে। কি ব্যাপার, এখনই চলে যাবি? হ্যাঁ থাক তোরা, আমি গেলাম। আবির বের হয় পার্টি থেকে। নিজের গাড়ির কাছে যখনই আসে তখনই পিছন থেকে 3জন ছেলে আবিরের গাড়ির সামনে এসে দাঁড়ায়। আবির ওদের সামনে গিয়ে বলে, এই যে লোকটাকে বারণ করলাম, তারপরও তোমাদেরকে পাঠালো, কি চাই বলো? আপনার সাথে থাকতে হবে। সামনে থেকে যাও, যদি আশেপাশে নেক্সট টাইম দেখি তোমাদের খবর আছে বলে দিলাম। কিন্তু আবির গাড়িতে বসে সোজা বাসায় চলে আসে। ঘড়িতে তখন রাত 12টা বেজে গিয়েছে। আবির কলিং বেল বাজালো। 1 মিনিটের ভিতরে দরজা খোলার শব্দ শুনতে পায় আবির। ভিতর থেকে দরজা খুলে দাঁড়ায় নিধি। নিধিকে দেখে আবির বলল, এখনো ঘুমাসনি? এত রাতে কি করছিলি? ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু ফুপি আসছে সেজন্য জেগে গিয়েছি। রোজই কি ফুপু আসে? কলিং বেল বাজার সাথে সাথে দরজা খুলে দিস? জানি না। নিধি আর কিছু বলল না। দরজার সামনে থেকে হনহন করে হেঁটে চলে যায় সে। কিন্তু আবির ভাবতে থাকে, ওর মামার বোন কে কে আছে? একটাই তো ওর মামার বোন ছিল, আর সেটা হলো আবিরের মা। আর উনি তো মারা গিয়েছে, তাহলে নিধি কাকে ফুপি বলল? আবির ভাবতে ভাবতে সোফাতে গিয়ে বসে। নিধি এসে পানি দেয়। নিধির এই একটা অভ্যাস, আবির যখনই বাড়িতে ফিরুক না কেন দরজাটা নিধিই খুলে দেয়। দেরিও হয় না, প্রায় সাথে সাথে দরজা খুলে দেয় নিধি। আবির ক্লান্ত শরীর নিয়ে বসলে নিধি ঠান্ডা পানি এনে দেয়। আবির নিধির দিকে তাকিয়ে বলে, তোর পড়াশোনার কি খবর? ভালো। আবির ভাইয়া, তুমি কি চলে যাবা? চলে যাব? কোথায় যাব? ও হ্যাঁ, আমার অফিসের থেকে একটা কাজ দিয়েছে, কিছুদিনের জন্য বাইরে যেতে হবে।
সেটা না, মানে একেবারে চলে যাবা? একেবারে কেন যাব? এখন যদি তোর বাবা আমাকে তাড়িয়ে দেয় তাহলে তো চলে যেতে হবে, তাই না? কিন্তু ওনারা তোমাকে নিতে এসেছে। মানে কারা? আবিরের প্রশ্নের জবাব নিধি দিতে পারে না। তার আগে সিঁড়ি দিয়ে আবিরের মামা নিবিড় সাহেব নিচে নামতে নামতে বলে, কখন আসছিস বাড়িতে? বললি যে ফিরতে দেরি হবে। আবির কিছু বলে না। মামা সামনে এসে বলে, আবির, আমি জানি তুই এখন অনেক বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বুঝতে পারিস। আগের আবির আর নেই তুই। হঠাৎ এই সব কথা? কিছু হয়েছে? আমি কি কোনো ভুল কিছু করলাম? না, ভুল নয়, তবে বলছি তার কারণ তোকে তোর বাবার বাড়িতে যেতে হবে। ও, চলে যেতে বলছো? না, বেড়াতে যাবে। আবির সিঁড়ির দিকে তাকায়। মামি শিলার সাথে রেহেনা ও কেয়া বেগম একসাথে নামছে। আবির তাদেরকে দেখে বসা থেকে উঠে দাঁড়ায়। 8 বছর পর দেখা হচ্ছে দুজনের সাথে। চেহারাতে বয়সের ছাপ স্পষ্ট। ওনারাও আবিরকে দেখে অবাক হয়, সাথে খুশিও হয়েছে। আবিরকে দেখে যেন ওরা চিনতেই পারে না। আবির আগের থেকে বেশ স্মার্ট হয়েছে, দেখতে সুন্দর হয়েছে আরও বেশি। চেহারা, কথাবার্তাতে ম্যাচিওর ভাব এসেছে। মুখে হালকা খোঁচা দাড়ি, চুলগুলো একটু বড় তবে বেশ গুছিয়ে রাখা। চোখে পাওয়ার চশমাও পরে। ভদ্রতাও শিখেছে বেশ। আগের আবিরটি যেন আর নেই। আবির তাদেরকে দেখে সালাম দেয়। ওনারা 3 জন আবিরের সামনের সোফাতে এসে বসলো। নিধি তার বাবার কোলে গিয়ে বসে পড়ে। আপনারা কেন এলেন? কখন এলাম সেটা জিজ্ঞাসা করবি না? আসলে সেটা জিজ্ঞেস করতে পারতো, কিন্তু এত বছর পর এলাম তো, তাই হয়তো ভুলে গিয়েছে। ভুলে গেছি। আসলে আবির, আমরা এসেছি তোকে নিয়ে যেতে। মানে প্রান্তির বিয়ে ঠিক করেছি। সে বিয়ে করতে চায়নি। তোর বাবা আর ওর বাবা একটা ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। কয়েকদিন পর বিয়ে জোর করে রাজি করিয়েছে। কিন্তু ওর একটাই শর্ত, বিয়ে সে করবে, তবে বিয়ের আগে সে আবিরকে, মানে তোকে ওই বাড়িতে দেখতে চাই। সেজন্য তোকে যেতে হবে। ও, তার মানে আমাকে তার জন্য ডাকতে আসলেন? সেটাই তো বলি, এমনিতে তো আসবেন না। তা জিজ্ঞাসা করেননি হঠাৎ প্রান্তির কেন আমাকে প্রয়োজন? কেন আমাকে তার বিয়েতে উপস্থিত থাকতে হবে? জানি না বাবা, তবে প্লিজ না করিস না, যেতে হবে। তুই না গেলে যে সে বিয়ে করবি না। প্লিজ আবির, চল বাবা। তা আপনাদেরকে এখানে কে পাঠিয়েছে? আহাদ চৌধুরী নাকি আপনারা নিজ ইচ্ছা মতো? উনি নিজেই বলেছে আনতে। এখন বল, যাবি তো? হ্যাঁ যাবে। আবির এখন সব কথা শোনে না। যাবি না আবির? আচ্ছা, মামি যেহেতু বলেছে তখন আর না করি কিভাবে? ঠিক আছে, যাব। তবে আমার সাথে আমার বন্ধু সিফাত যাবে। আবির ভাইয়া গ্রামে যাবে? ইস, আমি গ্রাম দেখিনি কখনো। হ্যাঁ, নিধিকেও তাহলে সাথে নিয়ে নিস আবির। অফিস থেকে ছুটি নিয়ে নে আবির। আমি কি তোর স্যারের সাথে কথা বলবো? না, ঠিক আছে। নিধি রেডি থাকিস, কালকে সকালে বেরোবো। আবির কথাটা বলে সেখান থেকে চলে যায় নিজের রুমে। আবির রুমে গিয়ে জানালা খুলে দেয়। দক্ষিণা বাতাস এসে গায়ে লাগে আবিরের। আবির ভাবতে থাকে পুরনো কথা। প্রান্তের কথা আরও বেশি মনে পড়ছে আবিরের। কি নির্মম দৃশ্য ছিল। আবিরের মার খাওয়া দেখে প্রান্তি একটুও কাঁদেনি। আবির প্রান্তির চেহারাটা ভাবছে আর মুচকে হাসছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শুনতে পায় আবির। দরজার দিকে তাকিয়ে দেখে নিধি দাঁড়িয়ে। নিধি আবিরের মামাতো বোন। ইন্টার পাশ করেছে কিছুদিন হলো। আবিরের থেকে 8 বছরের ছোট সে। কি ব্যাপার, দরজার কাছে দাঁড়িয়ে কি করছিস? আবির, আবির মানে আবির ভাইয়া, একটা প্রশ্ন করব? হ্যাঁ, কর। এই যে প্রান্তিটাকে? প্রান্তি আমার এক্স। যা, এখন ঘুমা। এমন গন্ডার মার্কা আচরণ করলে কোনো মেয়েই তোমাকে পাত্তা দেবে না। আসছে এক্সের গল্প শোনাতে। পচা তুমি। তুই রুম থেকে যা, গিয়ে ঘুমা, আমার কাজ আছে। আচ্ছা, সুন্দর করে কথা বলে না? তুমি অনেক বোরিং। নিধির কথা শুনে আবির মুচকি হাসল। নিধি আর দাঁড়ায় না, সোজা নিজের রুমে চলে যায়। আবির সিফাতকে কল করে সব কিছু বলল। সিফাত তো এক্সাইড গ্রামে যাবার জন্য। আবির গাড়ি চালাচ্ছে। ওদের গাড়িতে নিধি আর সিফাত বসা। পিছনের গাড়িতে আবিরের 2 মা বসে আছে। শহর ছেড়ে শরৎপল্লী গ্রাম অনেক পা দূরে। 5 থেকে 7 ঘন্টার জার্নি। সকাল পেরিয়ে দুপুর হয়। বৃষ্টি হচ্ছিল অনেক জোরে এতক্ষণ। বৃষ্টি কমতে সিফাত বলে, আবির, অনেক ক্ষুধা লাগছে রে। ওই যে সামনে একটা দোকান দেখা যাচ্ছে, চল তো কিছু খাই। আচ্ছা চল।
আবির দোকানের সামনে গাড়ি রাখলো। গাড়ি থেকে সবাই নামে। আবির দোকানের কাছে যায়। দোকানের সামনে অনেকগুলো বাইক রাখা। নিধি গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। আবির আর সিফাত দোকানের ভিতরে যায় কিছু কিনতে। দোকান থেকে 5 জন ছেলে বের হয়। একটা ছেলে বলে, ভাই মেয়েটাকে দেখেন, ওই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। উফ, দেখতে কি হট! ওনার ওপর দিয়েও বুকের আয়তন বোঝা যাচ্ছে। আসলেই ভাই, মালটা কিন্তু হেভি। চলেন তো একটু পটানো যাক। ওরা একসাথে এগিয়ে আসে। গাড়ির সামনে এসে ছেলেগুলো দাঁড়ায়। রেহেনা আর কেয়া বেগম তখন নিধির কাছে এসে দাঁড়িয়েছে। নিধিকে দেখেই ওদের মধ্যে থাকা লিডার ছেলে সৈকত বলে, আসলে তো মালটা কি দেখতে সেই অস্থির! কি ফিগার মাইরি! তোদের নজর আছে? ইস, মালটাকে পেলে খেয়ে ফেলতাম একেবারে। ওই জানোয়ারের দল, কি বলছিস রে? আরে আন্টি, আপনাদের মেয়ে দেখতে কিন্তু পুরাই অ্যাটম বোম। ফসকা পড়ে যাবে ধরলে। ভাই সাইজটা দেখেন, পুরোই রসগোল্লার মতন। মামনি, তোমার নাম কি? এই, তোরা জানোয়ারের মতো কথা বলছিস কেন? ইস, একদম ফুলের মতো মালের আবার এত কাটার মতো কথা। নিধি ওদের কথা শুনে কান্নাই করে ফেলেছে। কিন্তু ওরা থামার পাত্র নয়। কিন্তু কেয়া আর রেহেনা বেগম ভয় পাচ্ছে। কারণ আবির যদি দেখতে পায় এখানে অনেক কিছু ঘটে যেতে পারে। কারণ কেউ না চিনলেও ওরা আবিরকে ভালো করেই জানে। আবির দোকান থেকে বের হয়। কেয়া বেগম ভয়ে চুপ হয়ে গেছে। আবির নিধির কাছে আসে। নিধিকে কাঁদতে দেখে বলে, কি ব্যাপার, কাঁদছিস কেন? ওই ছেলেগুলো অনেক বাজে বাজে কথা বলছে আমাকে। ওরা অনেক খারাপ। ওই যে ওই ছেলেগুলো, দাঁড়া। আবির কথাটা বলে ওই ছেলেদের দিকে এগিয়ে যায়। কানের কাছে রেহেনা বেগম মুখ এনে কেয়াকে বলে, এইবার এই ছেলেগুলোর অবস্থা কি হবে কে জানে। সবাইকে অবাক করে দিয়ে আবির বলল, ভাই তোমরা আমার বয়সে ছোট। তোমাদের কাজিন হোক বা কারো কোনো দিক থেকে কোনো বোন হোক, তাকে রেখে যদি তোমরা কোথাও যাও, ফিরে এসে যদি দেখো তোমাদের বোনকে কোনো ছেলে বাজে কথা বলার পর কান্না করছে, তখন তোমার কেমন লাগবে? আবিরের এমন কথা শুনে কেয়া আর রেহানা বেগম কিছুটা বিস্মিত হলো। কারণ আবিরের মেজাজ সবসময় হট হয়ে থাকতো। কিন্তু আজকে আবির কিছুই বলছে না। ওনারা দুজন অবাক হয়। আবির আবার বলে, শোনো ভাইয়া, মেয়ে মানুষকে ভালোবেসে কাছে টানতে হয়, তাহলে সে সব কিছু তোমাকে দেবে। এভাবে বললে তো ভয় পাবে। দেখো, গিয়ে সরি বলো সুন্দর করে, দেখবে মেয়েটা আর ভয় পাচ্ছে না। সৈকত সব কিছু শোনে। কিছু না বলে সেখান থেকে বাইক নিয়ে চলে যায়। আবির ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিয়া বেগম দ্রুত আবিরের কাছে এসে বলে, কি হলো আবির, তুই ওদেরকে মারলি না কেন? আবির মুচকি হাসলো। তারপর সৈকতদের এমন আচরণে আবির যে চুপচাপ কথা বলছে সেটা দেখে ওর মায়েরা একদমই অবাক হয়। কারণ এমন আবিরকে ওরা এর আগে জানেনি, দেখেওনি। সৈকতরা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আবির ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিধি এসে পাশে দাঁড়ায়। কান্না করা মেয়েটার মুখে লাল সূর্যের আভার মতো রং ধারণ করেছে। আবিরকে চিল্লিয়ে বলল, ওই ছেলে ওরা কত পচা কথা বলল, আর তুমি তাদেরকে কিছুই বললে না, কিছু করলে না। ধুর, তুমি তো কখনোই কিছু করো না। তুমি একটা রোবট। ধুর, তোমার সাথে কথা বলাটাই আমার বেকার। আবির ফোন হাতে নিয়ে সেটা চাপতে ব্যস্ত। নিধির কথার কোনো ভ্রুক্ষেপ নেই আবিরের। যেন এক পশলা বৃষ্টি শেষে প্রকৃতি যেমন শান্ত নীরব ভাব বহন করে, আবিরও যেন এমন ভাব ধরে আছে যেন কিছুই হয়নি এখানে। কেয়া বেগম আসলো আবিরের পাশে। আবিরকে বলল, আবির, এটা কি হলো? কোনটা? তুই ওই ছেলেগুলোকে কিছু বললি না কেন? দেরি হয়ে যাচ্ছে, আবার শহরে কাজ আছে, দ্রুতই ফিরতে হবে। চলেন গাড়িতে উঠি। কেয়া বেগম আর কিছু বলে না। বেয়ারা ছেলেটার হঠাৎ করে এমন পরিবর্তন দেখে ওনারা সবাই অবাক হয়। কারণ যে ছেলেটা ঝামেলা দেখলেই নিজের থেকে সামনে যেত, সেই ছেলে ঝামেলা তো দূরের কথা, জোর গলাতে কথাও বলছে না। গাড়ি চলতে থাকে। আবিরের ফোন বেজেই চলেছে। রিসিভ করার ইচ্ছে করছে না আবিরের। গাড়িতে সবাই বসা। নিলয় গাড়ির ভিতরে মিউজিক বক্স ওপেন করে গান প্লে করে দেয়। আলগা দিচ্ছি সুতো, পালিয়ে যাওয়ার ছুতো, রাখলে মনে ভালো, কে ফিরে তাকালো। গ্রামে দুটো গাড়ি এসে পৌঁছায়। বড় বাড়ি দুটো এখনও রয়েছে। আবির গাড়ির জানালার কাঁচ খুলে দিয়ে বাড়ি দুটোর দিকে তাকায়। 8 বছর পর সে গ্রামে আসলো।
যখন সে ইন্টার পরীক্ষা দিয়েছিল এখানেই ছিল। রাস্তাগুলো এখনও সেভাবেই আছে। অনেক কিছু পরিবর্তন হলেও বাড়ি দুটো এখনও পাল্টায়নি। কেয়া বেগমরা দ্রুত গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করে। আবির দরজা খুলে গাড়ির সামনে দাঁড়ালো। গায়ে আবিরের সাদা শার্ট, উপরে কালো ব্লেজার। আবিরকে দেখতে বাড়ির অনেকেই এসে ভিড় জমায়, কিন্তু আবির তার বাবাদের কাউকে দেখতে পায় না। আবির রেহানা বেগমের সাথে ভিতরে আসলো। সবাইকে আবির দেখছে। আবিরের চেহারার পরিবর্তনও হয়েছে বেশ। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো বড় বড়, চোখে চশমা, মুখে ভদ্রতা চেহারার একটা ছাপ। ভিতরে এসে রেহানা বেগমের দেখানো নিজের রুমে চলে যায় আবির। সিফাত আর নিধিকে আলাদা আলাদা রুম দেওয়া হয়। আবির ফোন বের করে অর্ককে কল দেয়। আবিরকে বলে, ভাই কাজ কমপ্লিট, কি করব? কোথায় আছো তোমরা? এই তো স্যার, আপনার গ্রামের থেকে 4 গ্রাম পরে আছে। ও আচ্ছা, তাকে বুঝিয়ে দাও কিভাবে অঙ্ক করতে হবে। ঠিক আছে ভাই। অর্ক ফোন কেটে দেয়। আবির গোসলে চলে যায়। কিছু সময় পর বের হলো। নর্মাল ড্রেস পরে নেয় সে। ড্রয়িং রুমের সোফাতে গিয়ে বসলো। পত্রিকা হাতে নিয়ে পড়তে থাকে। হঠাৎ বাড়ির ভিতরে কয়েকজন লোক প্রবেশ করে। বছর পর ছেলেটা বাড়িতে আসছে। আবিরকে দেখতেও বেশ ভালো লাগছে। নিয়াজ সাহেবও তাকালো আবিরের দিকে। আবির কারো দিকে তাকাচ্ছে না। ওনারা সোফাতে বসতে যাবে তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। ওই আহাদ, দরজা খোল। আজকে যদি দরজা না খুলেছিস তাহলে দরজা ভেঙে ভেতরে আসবো। দরজা খোল। একটা ছেলে কথাগুলো বলল। আহাদ সাহেব বাড়ির সবার দিকে তাকায়। দরজা ধাক্কা দেওয়াতে এতক্ষণে বাড়ির সবাই একসাথে হাজির হয়ে গেছে। নিয়াজ বলল, এই হারামি এমপি তো ভালো জ্বালায়। বারবার কেন লোক পাঠাবে ভাই? সে টাকা পাবে তো তাই বলে বারবার লোক পাঠাবে রোজ। আর হৃদয় ছেলেটা তো অমানুষ। এমপির লোক বলে শালা যা ইচ্ছা তাই করে যায়। দরজা খোলা হাত, দেখি কি বলে। নিয়াজের কথা মতো দরজা খুলল আহাদ। দরজা খুলতেই 5 জন ছেলে ভিতরে প্রবেশ করলো। তার ভিতরে হৃদয়ও আছে। হৃদয় ভিতরে এসে একটি সোফাতে বসলো। সোফাতে বসে পায়ের উপর পা তুলে দেয়। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে শুরু করে। ফাহাদ বলে, ওই এটা ভদ্রলোকের বাড়ি, বাড়িতে সিগারেট খাবি না, ফেলে দে। চুপ কর তো। শুধু সিগারেট না, ড্রিঙ্কসও করব। তোর কোনো সমস্যা সমস্যা থাকলে বল, গলাটা নামিয়ে দিয়ে যাব। দেখো, তুমি কিন্তু ভদ্রতার লিমিট ছাড়িয়ে যাচ্ছ। একটু ভদ্রতা রাখো। এই বুইরা, এত কথা বলিস কেন? জানিস না কেন এসেছি এখানে? আমাদের টাকা দিবি, তারপর আমরা যাব। তোমাকে তো বলেছি টাকা আমি সময় মতন দিয়ে দেব, তারপরও কেন রোজ রোজ বিরক্ত করো? 3 বছর তো কেটে গেল। 10 কোটিতে সুদ বেড়ে 15 কোটি হয়েছে। এমপি স্যার তো আর শুনবে না। টাকাগুলো বুঝিয়ে দে, আমরা চলে যাব। এখন তো টাকা নেই, এমপির সাথে কথা বলে নেব। তুমি চলে যাও। টাকা নেই? শুনলাম আপনাদের বাড়িতে সুন্দরী কতগুলো মেয়ে আছে। সবার মধ্যে থেকে একজনকে আমার কাছে পাঠিয়ে দেন। 1 রাত পর বাড়িতে পাঠিয়ে দেব। 5 কোটি টাকা শোধ। আসলটা দিলেই হবে। হৃদয় আঙুল তুলে রাহাদের মেয়ে শ্রেয়াকে দেখিয়ে দিল। রাহাত এগিয়ে এসে হৃদয়ের জামার কলার টেনে ধরে বলে, শালা কুত্তার বাচ্চা, তোর সাহস কী করে হয় আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলার? তোকে আমি মেরেই ফেলবো যদি আরেকবার আমার মেয়েকে নিয়ে কোনো কথা বলেছিস। বেরিয়ে যা শালা। ওই রাহাত, কি করছিস? ছাড়, চলে আয়। ভাই, ও আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলেছে, কিছু বলবে না? ওই ছাড়, জামার কলার ছাড় বলছি। শোন, টাকা আমাদের চাই, না হলে বাড়ির সবগুলো মেয়েকে কখন কোথা থেকে তুলে নিয়ে যাব সেটার হদিশ পাবি না। তবে ওই মেয়েটারে ভালো লাগছে, আমার তাকে চাই। মালটা দেখতে কিন্তু সেই কিউট, ঠোঁট দুইটা তো অস্থির। কে রে মামুনি, যাবি তো আমার সাথে? হৃদয় কথাগুলো বলে হাসতে হাসতে বসা থেকে উঠে দাঁড়ায়। রাহাত এগিয়ে আসতে থাকে হৃদয়ের দিকে, কিন্তু আহাদের আর সবাই রাহাতকে থামায়, আটকে ধরে। কারণ হৃদয় এই সুযোগটাই তো চায়, যেন এবারের কেউ না কেউ তাকে কিছু বলুক বা মারুক। হৃদয় আহাদের দিকে তাকিয়ে বলে, টাকা রেডি করিস, নয়তো তোর বাড়ির মেয়ে দুটোর একটা আমার চাই।
হৃদয় আর দাঁড়ালো না, বাড়ির থেকে বের হয়ে যায়। সবাই কিছুটা স্বস্তি নিঃশ্বাস পেল। যে যার মতো করে সোফাতে বসলো। রাহাতের চোখ যায় আবিরের দিকে। আবির তখনও পত্রিকা হাতের সামনে মেলে রেখেছে। আবিরকে দেখে রাহাত বলল, এই বাড়ির সবাই এতটা ভীতু, বাড়ির মেয়েদেরকে নিয়ে একটা মাস্তান যা খুশি তাই বলে যাবে, আর সবাই সেটা শুনবে এখন। আবির, তুই কিছু বলবি না কেন? চাচা ভালো আছেন? আমাকে কিছু বলছেন? মানে তুই এতক্ষণ কিছুই শুনিসনি নাকি? কিছু বললি না কেন রিয়দকে? কি বলবো, আপনাদের বিষয় আপনারা বুঝেন, আমি এসব জানি না, জানার ইচ্ছাও নেই। আর তাছাড়া মানুষের সাথে শুধু শুধু ঝামেলা করে কি হবে, মেনে নিলেই হয়ে গেল। আবির কথাগুলো বলে সেখান থেকে চলে যায় বাইরে। বাড়ির সবাই অবাক হয়। আবিরের মুখ থেকে এমন শান্ত মেজাজের কথা শুনে এক একজনের দিকে তাকাচ্ছে। আবিরকে ওরা চিনতো বেয়ারা বলে। এতক্ষণ আবিরের সামনে যদি কেউ তাদের পরিবার নিয়ে কথা বলতো তাহলে আবির তাকে মেরে আধমরা করে ফেলতো। অথচ আজ আবির কিছুই বলল না। অবাক হওয়ার কিছু নেই। আবিরকে যে জন্য বাড়ি থেকে তাড়িয়েছিলে সেই আবির আর এখন নেই। আবির ঝামেলা দেখলে সেখান থেকে চলে আসে। নিজের দোষ না থাকলেও মার খাবে এমন আবির হয়েছে। কেউ আর কোনো কথা বলল না। আবির উঠোনে এসে বসছে। শ্রেয়া আসে বাইরে। শ্রেয়ার মন খারাপ অনেক। রাহাত আঙ্কেলের মেয়ে, একমাত্র বাবা ছাড়া কেউ হৃদয়ের কথায় প্রতিবাদ করলো না। আবির শ্রেয়াকে ডেকে ডাক দেয়। শ্রেয়া আসে। আবির যখন এখানে ছিল তখন শ্রেয়ার বয়স ছিল 10 বছর। আবিরকে চেনে সে। আবিরের কাছে এসে বলে, ডাকলেন কেন? আরিয়া আছে না, সে কোথায় জানো? ভার্সিটিতে গিয়েছে, চলে আসবে। ও, আমাকে চিনতে পারছো? হ্যাঁ, বড় আব্বুর ছেলে, আমাদের কাজিন। ও, পিচ্ছি ছেলে বড় হয়ে গেছে তো দেখছি। যাই হোক, সাবধানে থেকো। থাকেন, প্রান্তি আপুদের বাড়িতে যাব, আপুর বিয়ে কয়দিন পর। আচ্ছা। শ্রেয়া চলে যায়। আবির বসে আছে সেখানে। সিফাত আসলো কাছে। আবিরকে দেখে বলে, দোস্ত, তোদের বাড়ির মানুষেরা কেমন যেন গুরু গম্ভীর। আর এত সমস্যা কেন, কি হয়েছে? আমি জানি না, বাড়ির মানুষের কথা বাদ দে, সবটা তো তোকে বলেছি। গ্রাম ঘুরবি, চল। আমিও যাব, আমাকে নিয়ে চলো না? যা, নিয়ে যা এবার। সিফাত কথাটা আস্তে করে বলল আবিরকে। তার কারণ আবিরকে তার বন্ধুরা সবাই নিধির নাম দিয়ে খেপায়। এর পিছনের কারণ হলো আবিরের পিছু লাগা নিধি। মানে আবির ছাড়া নিধি যেন কিছুই বোঝে না। আবির যদি বলে এটা করতে, নিধি সেটাই করবে। কারো কথা শোনে না নিধি, কিন্তু আবির যা বলবে তাই শুনবে। আবির কোথাও যেতে চাইলে নিধি পিছু লাগবে, মানে নিধিকেও নিয়ে যেতে হবে। ভার্সিটির কত ফাংশনে যে নিধি আবিরের সাথে এসেছিল তার কোনো শেষ নেই। এই জন্য আবিরের বন্ধুরা সবসময় নিধিকে নিয়ে আবিরকে খেপিয়েছে। আবার এটা নিধির ক্ষেত্রেও হয়। নিধির স্কুল কলেজে যদি কোনো গার্জিয়ান কল থাকে সে আবিরকে নিয়ে যাবে। আবার কোনো অনুষ্ঠান থাকলেও নিধি আবিরকে নিয়ে যাবে। এক কথায় নিধি আবিরকে ছাড়া যেন কিছুই বোঝে না। কি হলো? ওই আবির ভাইয়া, আমাকে নিয়ে যাবা না? কথা বলো না কেন? হ্যাঁ, নিব তো, চল। আবির, সিফাত আর নিধি বের হয় বাড়ি থেকে। তিনজনে আবিরের পছন্দের একটি জায়গাতে যেতে থাকে হাঁটতে হাঁটতে। শ্রেয়া প্রান্তির রুমের দরজায় টোকা দেয়। প্রান্তি এসে দরজা খুলে দিল। শ্রেয়া ফোনে কথা বলছিল কারোর সাথে। প্রান্তি শ্রেয়াকে দেখে কল কেটে দেয়। কি রে, এই সময়ে কি করিস? আপু, হৃদয়েরা এসেছিল জানো, অনেক আজে বাজে কথা বলে গিয়েছে আমাকে নিয়ে, কেউ কিছুই বলেনি। ওইটা তো একটা হারামি ছেলে, রাস্তায় দেখলেই বাজে কথা বলতে আসে। জানো আমির ভাইয়া এসেছে? জানি, দেখেছি তাকে, কিন্তু আবিরের পিছনে যে মেয়েটা ছিল সেটা কে রে? চিনলাম না তো। আবিরের বউ নাকি? না, ভাইয়ার মামা তো বোন। বড় মা মারা যাবার পর তো কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। তবে আবির ভাইয়া তো আর মামার বাসাতেই ছিল, মামা তো বোনকে নিয়ে এসেছে। ও, ভালো তো। নিধি দেখতে অনেক সুন্দর, তোমার আমার থেকেও সুন্দর, অনেক কিউট করে কথা বলে। চুপ থাক, বেশি কথা বলিস, যা তো সামনে থেকে। আর আবির আমাদের বাড়িতে আসলো না কেন? দেখলাম আমার মামা তো বোনকে নিয়ে ঘুরতে গিয়েছে বাহিরে। প্রান্তি আর কিছু বলল না। আবিরের কথা ভাবতে থাকে সে। ওদিকে আবির হাঁটছে আর নিধি পাশে বকবক করছে। হঠাৎ 3টা বাইক আসলো। বাইকের ছেলেগুলোকে নিধি ভালো করেই জানে। এরা হলো সেই ছেলে যারা নিধির সাথে গ্রামে আসার পথে ঝামেলা করে। নিধি ওদেরকে দেখেই ভয় পায়। ভয়ে আবিরের পিছনে গিয়ে দাঁড়ালো। ওরা বাইক থেকে নেমে আসে।
সৈকত এসে নিধির পায়ের নিচে বসে বলে, বোন আমার, আজ থেকে তুমি আমার নিজের বোন, আমি তোমার নিজের আপন ভাই। আমাকে মাফ করে দাও। আমি কখনো তোমার সাথে কেন, অন্য কোনো মেয়ের সাথেও আর বেয়াদবি করব না। তুমি মাফ করো, না করলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। আমাকে মাফ করে দাও। আরে আরে, কি করছেন? পা ছাড়েন বলছি। আমার কাছে কেন মাপ চাইছেন? কত কি তো বলেছিলেন তখন। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি আপনি ওদের বোন হন। আমাকে একবার মাফ করে দেন। ওরা বলেছে মাফ না করা অবধি যদি আমি ফিরি তাহলে ওরা আমাকে সহ আবার পরিবারের সবাইকে মেরে ফেলবে। ওরা অনেক ভয়ঙ্কর। আমাকে এমন জায়গাতে মারছে আমি সেটা বলতে পারবো না। একটাই শর্ত, আপনি মাফ করলেই ওরা আমাকে ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাফ করে দিলাম, যান এখন। নিধির কথা শুনে ওরা পা ছাড়লো, তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। নিধি অবাক হয়ে ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নিধি বলে, এটা কি হলো? ওরা এমন এসে মাপ চাইলো কেন? কি হলো হঠাৎ? কি জানি, ওরা তো বেয়াদব ছেলে ছিল, হঠাৎ করে এসে তোমার কাছে মাফ চাইলো কেন? আমিও বুঝতে পারছি না। যা হবার হয়েছে, চল বাড়ির দিকে ফিরি। আবিরের কথা মতো ওরা বাড়ির দিকে ফিরল। বাড়িতে যখন ঢুকতে যাবে মেন গেটে প্রান্তির সাথে দেখা হয়ে গেল আবিরের। আবির প্রান্তির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। প্রান্তি আবিরকে বলে, কেমন আছিস আবির? ভালো। অনেক বড় আর হ্যান্ডসাম হয়ে গিয়েছিস তো। তোর সাথে এরা কারা? আমার ফ্রেন্ড সিফাত, আমার মামাতো বোন নিধি, আর ও হলো প্রান্তি। আবির প্রান্তির সামনে থেকে চলে আসে। নিধি দ্রুত আবিরের কাছে আসে। আবিরকে বলে, এই মেয়েটাকে তোমাকে তুই করে বললো কেন? ওই, তোমার সাথে এত মেয়ে কথা বলে কেন? ও আমার কাজিন, তাই কথা বলেছে, বেশি বকিস না। ওই মেয়ে কেমন করে তোমার দিকে তাকাচ্ছিল, পচা লাগছে। হয়েছে, চুপ থাক। আবির ভিতরে আসে। তারপর